রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার মাঝে সচিবালয়, কারওয়ান বাজার ও হাতিরঝিল সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দিয়াবাড়িতে একটি খালি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন ও চেকপোস্ট বসানো হয়েছে। রাতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকায় লকডাউনের ঘোষণার পর কঠোর অবস্থানে সরকার। যে কোনো নাশকতার চেষ্টা ঠেকাতে রাজধানী জুড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তবে এর মাঝেই মঙ্গলবার রাতে দিয়াবাড়িতে আশুলিয়া পরিবহনে একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর সচিবালয়, কারওয়ান বাজার ও হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণ করা হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। রাজধানীর বিভিন্ন সড়কে সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করছে পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের নাশকতা ঠেকাতে এমন তল্লাশি অব্যাহত থাকবে জানালেন কর্মকর্তা। 13 তারিখকে সামনে রেখে আমরা ডিএমপি পুরো আমাদের ডিভিশন আমরা কিন্তু সতর্ক অবস্থা আছি। আমরা বিভিন্ন পয়েন্টে আপনারা দেখছেন চেকপোস্ট চলছে, আমরা নিরাপদভাবে কাজ করে যাচ্ছি। এরপরও দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তারপর এটাকে আমরা গুরুত্ব সহকারে নিয়ে আমরা আরও জোরালোভাবে আমরা চেকপোস্ট শুরু করছি, যেন কোনো ক্রমে 13 তারিখকে সামনে রেখে আর কোথাও যেন কোনো প্রকার নাশকতা ঘটনা না ঘটতে পারে, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরাপদভাবে কাজ করে যাচ্ছি। নগরবাসীর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন সাধারণ মানুষ। চেকপোস্টটা ভাই 100% ভালো দিক দেখতেছি, কেন শুধু রাজনৈতিক দিক না, এছাড়া অনেক মানে ঝামেলাগুলোতে আমরা মনে করি যে চেকপোস্টগুলো থাকাটা উচিত, কারণ অনেক সময় রাত্রে সবচেয়ে বেশি ক্রাইম হয়। পুলিশ আমাদের নিরাপত্তার জন্য যেটা করা সেটা করতেছে, আর যারা নাশকতা করার জন্য চিন্তা ভাবনা করতে তারা এটা হয়তো বা ভয়ের দিকে চোখে দেখবে আর কি। সেফটিটা ফার্স্ট, তো ওরা চেকপোস্ট বসাচ্ছে আমাদেরই সুবিধার জন্য, তো আমরা গুড ফর আস। এদিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিছিলে অংশ নিলে 5,000 আর ব্যানার ধরলে 8,000 টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই টাকা। ঝটিকা মিছিলের জন্য কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও। রাজধানীতে গত 10 মাসে এসব মিছিল থেকে অন্তত 3,500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 24-এ আওয়ামী লীগ সরকার পতনের পর এবছরের মে মাসে নিষিদ্ধ করা হয় সংগঠনটির কার্যক্রম। এরপরও হঠাৎ রাজধানীর সড়ক কিংবা দেশের অন্য কোনো স্থানে দেখা যায় কর্মী সমর্থকদের ঝটিকা মিছিল। এসব মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনাও ঘটেছে। কোথাও বাস লক্ষ্য করে ইট পাটকেলও ছোড়েন মিছিলকারীরা। ঝটিকা মিছিলে অংশ নেয় গত 10 মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় 3,500 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচি নয়, নাশকতার উদ্দেশ্যেই এসব কর্মসূচি। গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছ থেকে জানা গেছে এসব তথ্য। মিছিলের জন্য যারা টাকা দিচ্ছে খুঁজে বের করা হবে তাদেরও। জনমনে আতঙ্ক সৃষ্টিকারী যারা মিছিল থেকে আপনার ককটেল বিস্ফোরণ করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করেছে, এরকম যাদেরকে শনাক্ত করা গেছে তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এই ক্ষেত্রে যারা বিভিন্ন পর্যায়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, ইন্ধন দিচ্ছে এবং অর্থ সহায়তা দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। টাকা নিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীরা বড় ধরনের বিশৃঙ্খলা কিংবা হামলার ঘটনা ঘটাতে পারে শঙ্কা বিশ্লেষকদের। পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তার সাধ্যমতো যারা এই অভিযোগে অভিযুক্ত বা এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে গ্রেপ্তার করছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এটি আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এই প্রসঙ্গটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারা শুধু গ্রেপ্তারই করতে পারবে, কত গ্রেপ্তার করবে? নির্বাচনের আগে জনমনে স্বস্তি আনতে কার্যক্রম নিষিদ্ধ দল বা সংগঠনের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 2-1টি ককটেল বা দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে কুমিল্লার 14 গ্রামে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও উৎসব মুখর। এছাড়া
13 নভেম্বর ঘিরে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিচ্ছে। প্রত্যেকটি ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তারা সতর্ক আছে এবং অ্যাকশনে যাচ্ছে বলেও জানান শফিকুল আলম। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। আইন উপদেষ্টা জানিয়েছেন, সব দলের প্রত্যাশা বিবেচনায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। মঙ্গলবার আইনগত সহায়তা বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দলগুলোর কাছ থেকে ঐক্যবদ্ধ মতামত আশা করলেও সরকার নিজের পরিকল্পনা সাজাতে সময়ক্ষেপণ করেনি। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া সংশোধন প্রস্তাব বিষয়ে এই মতবিনিময় সভা। অংশ নেন বিভিন্ন জেলার আইনি সহায়তা কমিটি, বেসরকারি সংস্থার কর্মকর্তা ও আইনাঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা। প্রান্তিক পর্যায়ে আইনি সহায়তাকে সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো কার্যকর করার তাগিদ দেন আলোচকেরা। আলোচনায় অংশ নিয়ে আইন উপদেষ্টা দাবি করেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ ভাগ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। সংস্কার হচ্ছে না এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন আসিফ নজরুল। বলেন, এখনই সংস্কার হয়ে যাবে, বিষয়টা এমন সহজ নয়। সংস্কার বাস্তবায়নে ভবিষ্যৎ শঙ্কার কথা তুলে ধরেন তিনি। ভীতি কাজ করে যে এরপর তো নির্বাচিত সরকার আসবে, আমাদের এই এত কষ্টের প্রচেষ্টাগুলো কি থাকবে? তো আমি যারাই আগামী নির্বাচনে বিজয়ী হবেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই সংস্কারগুলো ধরে রাখেন। অন্তত এই আইনগুলো যেন কন্টিনিউটি যেন ধরে রাখা হয়। যতটুকু আমরা এগিয়েছি এটার জন্য প্রমাণ নয়, আরো বেশি একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন আইন উপদেষ্টা। আমরা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করে সরকারকে সিদ্ধান্ত জানাতে রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার। কোনো আভাস দেব না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমানা জটিলতার কারণে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে, তবে সবই নির্ভর করছে আদালতের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের পদক্ষেপের ওপর, জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। ইসি সচিব বলেন, বাগেরহাটের 4 আসন নিয়ে আপিল করা হবে কিনা সেটি কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের রায়ের পর নিজেদের দাবি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন জেলার বিএনপি ও জামায়াতের প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা 12টার দিকে নির্বাচন ভবনে আসেন তারা। আইনি বেআইনি যে প্রক্রিয়াই হোক না কেন, যে কাজটি করেছেন তা সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ এবং বেআইনি ঘোষিত হয়েছে। এই নির্বাচন কমিশন যে ভিত্তিতে করেছিলেন সেই ভিত্তিতে আমরা অবশ্যই আমাদের উপর অন্যায় এবং এটা অযৌক্তিক ছিল, কারণ আমাদের ভোটারও বেশি, এরিয়াও বেশি। পরে দুপুরে হাইকোর্টের রায় নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন ইসি সচিব। বলেন, সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সংক্ষুব্ধদের 30টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে। এসবের মীমাংসায় দেরি হলে প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিল ঘোষণায়। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবে। সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন।
সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি জারি হওয়ায় বৃহস্পতিবার থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি। তবে এখনো চূড়ান্ত হয়নি আমন্ত্রিতদের তালিকা। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনবো। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘোষণা দিয়েও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর আলফা গেট খুলে দিতে পারেনি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমদানি পণ্যের জট কমাতে গত ১০ নভেম্বর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। এতে বলা হয়, নবনির্মিত অস্থায়ী কার্গো শেডের কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত গেট প্রস্তুতের কাজ চলমান থাকায় তা চালু করা সম্ভব হয়নি। ফলে আমদানি পণ্য আগের ৯ নম্বর গেট দিয়ে খালাস কার্যক্রম চলমান রয়েছে। সিএন্ডএফ এজেন্টদের অভিযোগ, আমদানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল এখন হাঙ্গার গেটের পাশে খোলা আকাশের নিচে রাখা হচ্ছে। এতে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে 4টি গেট দিয়ে খালাসের কাজ চললেও এখন কেবল একটি গেট চালু থাকায় পুরো প্রক্রিয়া ধীর গতিতে চলছে। এতে আমদানি কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। রমজান মাস সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং দাম স্থিতিশীল রাখতে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়। এতে বলা হয়, এলসি মার্জিন শিথিলের এই সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এই সুবিধার আওতায় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মশলা এবং খেজুর এই 10টি পণ্য আমদানি করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই আমদানি সহজ করে বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা ও দাম সহনীয় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা একটু আগেই জানিয়েছি যে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 18,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে 47 জনের। এর মধ্যে নভেম্বরের 10 দিনেই প্রায় 1,500 নতুন আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন 3 জন। বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত পটুয়াখালী ও বরগুনা জেলায়। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন, ডাক্তাররা কি বলছেন? ডেঙ্গুর মৌসুম মূলত ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সেপ্টেম্বর একটা নভেম্বর মাস চলছে, কিন্তু এখনো ডেঙ্গু বরগুনার নিয়ন্ত্রণে আসেনি। সেক্ষেত্রে গত 10 দিনে আসলে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 400 অধিক। তো আজকে এখন পর্যন্ত বরগুনা জেলার হাসপাতালে ভর্তি আছে 91 জনের মতো রোগী। আসলে এই কিন্তু যে বরগুনার যে ডেঙ্গু মহামারী যে আকার ধারণ করে এপ্রিল মাস থেকে, এবং তখন বরগুনাকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হয়। কিন্তু ডেঙ্গু মোকাবেলায় যে এডিস মশা নিধনের যে কার্যক্রম, সেই কার্যক্রম উল্লেখযোগ্য নয় বলে ডেঙ্গুটা এখনো আসলে ছড়িয়ে যাচ্ছে। তো স্থানীয়রা ভয় পাচ্ছে যে ডেঙ্গু মূলত আমরা পূর্বে দেখেছি শহর কেন্দ্রিক, পৌর শহর বা উপশহর কেন্দ্রিক মধ্যে ডেঙ্গুর আক্রমণ ছিল, কিন্তু বর্তমান চলতি বছরে সে ডেঙ্গু একদম প্রান্তিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে আসলে ছড়িয়ে গিয়েছে এবং বলতে গেলে একদম পুরো জেলা জুড়ে আসলে ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে মানুষ আতঙ্কিত রয়েছে এবং এখানকার ডেঙ্গু নিধনের যে কার্যক্রম, আসলে আমরা পৌর শহর কেন্দ্রিক কিছু কার্যক্রম আমরা দেখছি, কিন্তু প্রান্তিক পর্যায়ে গ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে সচেতনতা এবং ডেঙ্গুর যে নিধনের যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করা উচিত, সে ধরনের কোনো কার্যক্রম আসলে গ্রাম পর্যায়ে নেই। সেক্ষেত্রে স্থানীয়রা বলছেন যে স্থানীয় ইউনিয়ন পরিষদ আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে যদি প্রচারণা চালানো হয়, সেক্ষেত্রে ডেঙ্গু নিধন করা সম্ভব হবে। তবে সেই লক্ষ্যে সরকারের কাজ করা উচিত, এমন প্রত্যাশা করছে স্থানীয়রা। এই ছিল আসলে বরগুনা থেকে ডেঙ্গু নিয়ে সবশেষ। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। নভেম্বরে মিলছে শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের খোলা জায়গা ও নদী তীর।
আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবরে বেশি বৃষ্টির কারণে আগেভাগেই কুয়াশা পড়ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই। 20 নভেম্বর পর্যন্ত আকাশ মেঘমুক্ত থাকবে। তবে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। বাংলা বর্ষপঞ্জিতে চলছে কার্তিকের শেষ প্রান্তিক। ষড়ঋতুর দেশে এখন হেমন্তকাল। শীত না এলেও নভেম্বরের শুরুতেই উত্তরে বইছে হিমেল হাওয়া। ভোর থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ছেয়ে থাকছে মাঝারি ও ঘন কুয়াশা। উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলে কমছে সূর্যের তেজ। এরই মধ্যে বুধবার তেঁতুলিয়ায় পারদ নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর বলছে অক্টোবরে এবার স্বাভাবিকের চেয়ে 35% বেশি বৃষ্টি হয়েছে। সাথে ছিল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব। আবার নভেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে শীত অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। তির্যকভাবে সূর্যের আলোক আমাদের টেরিটরিতে পড়ে, 1 নম্বর। 2 নম্বর, এ সময় দিনের লেন্থটা কমে যায়। শীতল অঞ্চলের উপর দিয়ে যখন এই বাতাসটা আসে আমাদের টেরিটরিতে শীতল বাতাস হিসাবে আসে। এই কয়েকটা কারণের জন্য দেখা যায় যে আমাদের টেরিটরিতে টেম্পারেচারটা ফল করতে থাকে। অলরেডি উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে মানে শীতের পরিমাণ বা ঠান্ডা লাগার অনুভূতিটা বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ। এরই মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ হলেও তা নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও 2টি লঘুচাপের সংখ্যা রয়েছে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে। সিজনাল বৃষ্টি বা বর্ষার বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টি হয় না। এই সময় বৃষ্টিটা হলে পরে যদি কোনো সিস্টেম ডেভেলপ করে ওইটার প্রভাবে বৃষ্টি হয়। তো আগামী 10-12 দিনে এরকম সিস্টেম ডেভেলপ করা বা 10 দিনে সিস্টেম ডেভেলপ করার কোনো সম্ভাবনা নেই। শেষের দিকে হয়তো বা একটা সিস্টেম ডেভেলপ করতে পারে। আবহাওয়া পূর্বাভাস বলছে মূলত ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত। তবে রাজধানীতে শীতের আমেজ মিলবে মধ্য ডিসেম্বরে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবরের শেষে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ঝড় বৃষ্টিতে উত্তরাঞ্চলে রোপা আমন, শীতকালীন শাকসবজি এবং পানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল হারিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ফসলের ও ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে 4 দিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে শস্য ভাণ্ডার খ্যাত উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রাকৃতিক এ দুর্যোগে রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরে আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8000 হেক্টর জমির ফসল। জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে, বিদায় কাঁচাই কাইটা 2-4 মণ যাই পাই ঘরে তুলে নিচ্ছে। মোটামুটি একটা আশা অনুরূপ ছিল যে 1,70,80,000 টাকা বিক্রি হবে, কিন্তু এই কপিগুলো বৃষ্টি হওয়ার কারণে পচে গেছে। জয়পুরহাটে খেতে পানি জমে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে আগাম জাতের আলু, মরিচ, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য ও শীতকালীন শাকসবজির। ফসল হারিয়ে সর্বশান্ত এখানকার কৃষক। গতবার এই ঝড় বৃষ্টির কারণে সবকিছু পড়ে গেছে, এখন দেখা যাক কতদূর পাওয়া যায়। অর্ধেক ধান ক্ষতি হয়ে গেছে, কাঁচা ধান আধা কাঁচা ধানে কাটছে। আকস্মিক বৃষ্টিতে দিনাজপুরে আগাম জাতের লাগানো আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। ক্ষতি হয়েছে ধানেরও। কদিন টানা বৃষ্টিতে আলুটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে বগুড়া কৃষি অঞ্চলের 3 জেলায়। শুধু বগুড়াতেই রোপা আমন আর সবজির ক্ষতি 28 কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। এর মধ্যে বগুড়া গুরুত্বপূর্ণ হলো শাকসবজি। আগাম সবজিটা বগুড়াতে বেশি হয়ে থাকে এবং এখান থেকে সারা দেশে যায়। তো শুধু সবজিতেই আমার প্রায় ক্ষতি হয়েছে 6,99,00,000 টাকা। তো আশা করা যাচ্ছে আমরা যে এই ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্টটা আমাদের দপ্তরে পাঠিয়েছি, সেখান থেকে পরবর্তী মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে, সেটা আমরা দ্রুত কৃষকের মাঝে বাস্তবায়ন করব। কৃষি কর্মকর্তাদের আশঙ্কা, ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে উত্তরাঞ্চলে এবার রোপা আমন ও আলু সহ বিভিন্ন ধরনের ফসলের ফলন কমবে কমপক্ষে 1.5 লাখ মেট্রিক টন। প্রায় 2 লাখ চাষির আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 60 কোটি টাকা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন জেলায় চলছে রোপা আমন, ধান কাটা ও মাড়াই কাজ। এবার আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন প্রতি বিঘাতে 4 থেকে 500 মণ কম হয়েছে বলে দাবি চাষিদের। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে জানাবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, নাটোরে এবার রোপা ধানের ফলন কেমন হয়েছে, কৃষি অধিদপ্তর কি জানিয়েছে এবং কৃষকরা কি বলছেন?
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় কিন্তু প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছিল। তবে এর মধ্যে যে হঠাৎ করে যে প্রাকৃতিক দুর্যোগটা, এই দুর্যোগের কারণে কিন্তু আসলে প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আসলে ধান অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন আমাদের কৃষি কর্মকর্তা যেমন জানিয়েছেন, এবং সেই সাথে কৃষকরাও কিন্তু আমাদের কাছে বলেছেন যে আসলে প্রায় অনেক জমির ধানই তাদের নষ্ট হয়ে গেছে। তাই এই সব মিলিয়ে এইবার কিন্তু আসলে ধানের ফলনটা নাটোরে অনেকটা ভালো হয়েছিল প্রথম দিকে। তাই এই হিসেবে প্রতি বিঘাতে আসলে প্রায় 14 থেকে 17 মণ হারে কিন্তু আসলে ধান এই জমিতে হচ্ছিল। তবে যে হঠাৎ করে যে প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু আসলে ধান যেগুলো নষ্ট হয়েছে সেখানে কিন্তু আসলে প্রায় 10 থেকে 12 মণ হারে ধান হয়েছে। সব টোটালি হিসাব করতে গেলে যে আসলে বিঘাতে প্রায় 10 থেকে 13,000 টাকা যে বিঘাতে ধানের খরচ হয়েছে, সেই ধানটা কিন্তু আসলে এখন বাজারে যে দাম রয়েছে সেই দামের সাথে যদি এই দামেও থাকে তাহলে কিন্তু আসলে কৃষকরা একটা লাভবান হয় বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছে। আর আসলে যে ধানগুলো পড়ে গেছে সেই ধানগুলোর বিষয়ে কিন্তু এখনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আসলে কোনো ক্ষতিপূরণের কোনো ব্যবস্থার কথা এখনো জানানো হয়নি। আর কৃষকেরা যেটা বলছেন যে ধানগুলো পড়ে গেছে সেই ধান থেকে আসলে সর্বোচ্চ 25 থেকে 30% ধান তারা সংগ্রহ করতে পারবেন। আসলে ক্ষতির বিষয়টা রয়েছে যে এক অঞ্চল জুড়ে যে ক্ষতিটা হয়েছে সেই অঞ্চলে আসলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর বাদবাকি যে মানে জেলার যে বিভিন্ন অঞ্চলে যে ধানগুলো হয়েছে সেই ধানগুলো আসলে তেমনভাবে ক্ষতিগ্রস্ত না হয় এখানকার কৃষকেরা কিন্তু অনেকটা এবছর রোপা আমন ধানের যে চাষ করেছে সেই চাষে কিন্তু আসলে লাভবান হবেন বলে এখানকার কৃষকেরা বলছেন। প্রায় এখন পর্যন্ত বাজারে যে 1500 থেকে 1600 টাকা মণ হারে কিন্তু আসলে এই রোপা আমনে যেমন এই সন্ধ্যা যে জাতের ধানটি রয়েছে সেই ধানটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে। ধান কাটা এখনো আসলে সেইভাবে শুরু হয়নি, গত কয়েকদিন থেকে ধান কাটা শুরু হয়। এখন পর্যন্ত প্রায় কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 10% জমিতে কিন্তু আসলে ধান কাটা হয়েছে। ধানগুলো কাটা হলে আসলে বিস্তারিত জানা যাবে বলে আমাদের কৃষি কর্মকর্তা জানিয়েছেন। আমরা শুনছিলাম নাটোর থেকে, নওগাঁ থেকে আমাদের সাথে এরই মধ্যে যোগ দিয়েছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম, আমি আপনাকে একই প্রশ্ন করতে চাই যে নাটোরে এবার রোপা আমন ধানের ফলন কেমন হয়েছে, কৃষি অধিদপ্তর কি জানিয়েছে এবং কৃষকরা কি বলছেন? যে এবারে কিন্তু পোকামাকড়ের ব্যাপক আক্রমণ ছিল রোপা আমন ধানে, এবং কৃষকরা যেটি বলছেন যে তারা বারবার কীটনাশক প্রয়োগ করেও কিন্তু কোনো ফলাফল পাননি। শুধু রোগবালাই এবং পোকামাকড়ই ছিল না, এর পাশাপাশি যেটি মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সেটি হলো যে গত সপ্তাহে লাগাতার 3 দিনের বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ায় ধান কিন্তু মাটির সাথে নুয়ে পড়েছে এবং পানির সাথে কিন্তু নুয়ে আছে। আর এই অবস্থার কারণে কৃষকরা যেটি বলছেন যে ধানগুলো আপনার হেলে গেছে বা পানির সাথে এখন পর্যন্ত নুয়ে আছে সেগুলো কিন্তু আসলে ফলন খুব একটা হবে না। অর্থাৎ যেখানে আপনার 20 মণ ধান উৎপাদন হতো যে 1 বিঘাতে, সেখানে কিন্তু অর্ধেকও ধান আসবে না বলে কৃষকরা এটি মনে করছেন। এদিকে কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে নওগাঁ জেলায় প্রায় 2000 হেক্টরের মতো ধান কিন্তু ক্ষতির মুখে পড়েছে এবং এটি আংশিক এবং পূর্ণাঙ্গভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য ইতিমধ্যেই তারা নিরূপণ করেছেন যে 500 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যদিও কৃষকদের দাবি যে কৃষি বিভাগের যে ক্ষতির পরিমাণ তারা করেছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে নওগাঁতে। তারা যেটি দাবি করছেন যে এবারে কিন্তু প্রতি বিঘা ধান রোপণ করতে কৃষকদের কিন্তু 8 থেকে 10,000 টাকা এমনকি 12,000 টাকা খরচ হয়েছে। কিন্তু এখন যে ধানের অবস্থা, প্রথমত আপনার রোগবালাই পোকামাকড় এবং দ্বিতীয়ত ঝড় বৃষ্টির কারণে তারা কিন্তু প্রতি বিঘাতে যেখানে আপনার যদি আপনার ধান নুয়ে পড়েনি সেই জায়গাতেও কিন্তু আপনার 5 থেকে 7 মণ কিন্তু উৎপাদন কম হবে, এবং যে জায়গাতে আপনি ঝড় বৃষ্টি এবং রোগবালাইয়ের শিকার হয়েছে সেখানে কিন্তু অর্ধেক ধানও উৎপাদন হবে না। এক্ষেত্রে কৃষকরা তাদের উৎপাদন খরচ ওঠা নিয়ে কিন্তু মানে শঙ্কার মধ্যে রয়েছেন। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর রোপা আমন ধানের। আমন ধান কাটা ও মাড়াই নিয়ে জানাচ্ছিলেন নাটোর থেকে এবং নওগাঁ থেকে সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শীতকাল আসার আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় দেখা মিলছে পরিযায়ী পাখির। এরই মধ্যে খালবিল ও জলাশয় মুখরিত হয়ে উঠেছে। নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় এবার পাখির আগমন বেশি বলছেন স্থানীয়রা। পাখির অভয়ারণ্য নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। চলনবিল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে এখন পাখির কলরব। জলাশয়ে দেখা মিলছে বক, বালিহাঁস, রাতচরা, নীলশির, কোড়া, বড় সরালি ও ছোট সরালি সহ নানা ধরনের পাখি। গাছের ডালে গড়ে তুলেছে আবাস। বেলকুচি, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর, উল্লাপাড়া ও চরাঞ্চল সহ বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে পাখির আগমন ঘটেছে।
স্থানীয়রা বলছেন অনুকূল পরিবেশ হওয়ায় দিন দিন পাখির উপস্থিতি বাড়ছে। সারা উপজেলার প্রত্যেকটা গাছেই কিন্তু মানে লক্ষ লক্ষ সাদা বক, শামুকখোর পাখি কিন্তু আছে। এই পাশেই নদীতে থেকে ওদের খাবার আহরণ করা খুবই সহজ হয়, এই জন্য আমাদের এখানে পর্যাপ্ত পাখি। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিযায়ী পাখিদের রোগবালাই নির্ণয় ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। কিছু অসুখ এরা ক্যারি করে, সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় এদের স্পেসিফিক অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি, আমরা সেটা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখে দিই এবং পরামর্শ প্রদান করে থাকি। এদিকে পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন বিভাগ ও জেলা প্রশাসন। সবাইকে বোঝানোর চেষ্টা করছি যাতে কেউ অতিথি পাখি নিধন না করে, এবং তারপরেও যদি কেউ নিধন করে এরকম কোনো খবর আমরা পাই, সাথে সাথে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে উক্ত স্থানে গিয়ে সেটা বিষয়টা দেখার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি যেন কোনো ধরনের অতিথি পাখি কেউ যেন নিধন করতে না পারে, এই বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। পাখি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সারা দেশেই পরিযায়ী পাখির আগমন বাড়বে বলছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।